বন্ধুরা, পশ্চিমবঙ্গের এক মহকুমা অফিসে একটি তরুণ ছেলে ঘন্টার পর ঘন্টা ধরে বসে কাঁদছিল। তার সঙ্গে ছিল আরও দুই তরুণী, যারা চোখের জল ফেলছিল, কারণ কিছুক্ষণ আগেই সেই ছেলেটি তার ভাগের সমস্ত জমি এক অপরিচিত লোকের হাতে বিক্রি করে দিয়েছে। বন্ধুরা, এটি তার জীবনের এক গভীর ধাক্কা দিয়েছিল। সে তার আঙ্গুলে লাগানো কালির দাগের দিকে তাকিয়েছিল, যেন সব কিছু শেষ হয়ে গেছে। এইভাবে মহকুমা অফিসে বসে থাকতে থাকতে সন্ধ্যা নেমে আসলো। তখনই এক মহিলা অফিসার, যিনি নিজের ডিউটি শেষ করে নিজের বাসস্থানের দিকে যাচ্ছিলেন, হঠাৎ তাদের তিনজনকে দেখতে পেলেন। তিনি তাদের দেখে তাদেরকে ডাকলেন এবং ঘটনা বোঝার চেষ্টা করলেন। তারপর তিনি বললেন, তোমরা আমার সঙ্গে মহকুমা অফিসের বাইরে দেখা করো। বন্ধুরা, এরপর রাস্তায় তাদের আবারও সেই ম্যাডামের সঙ্গে দেখা হয়। তারপর তিনি তাদের সঙ্গে করে নিয়ে বাসভবনের দিকে যান। এটি এক খুবই আকর্ষণীয়, আবেগপ্রবণ এবং শিক্ষামূলক গল্প। আসুন আমরা পুরো কাহিনীটি এই ভিডিওটির মাধ্যমে জেনে নিই। তবে ভিডিওতে আরও এগোনোর আগে একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, দয়া করে ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমার উৎসাহ আরও বাড়তে থাকে। বন্ধুরা, এই গল্পটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট ছেলের গল্প, যার নাম হলো অরিন্দম। 2022 সালে আগস্ট মাস, এক সকালে একটি সাদা স্করপিও গাড়ি এসে থামে অরিন্দমের বাড়ির সামনে। গাড়ি থেকে 5-6 জন লোক নেমে আসে এবং অরিন্দমকে গাড়িতে তুলে নেয়। এটা বলা যায় যে তাকে জোর করে তুলে নেওয়া হয় গাড়িতে। তারপর তারা সোজা মহকুমা অফিসের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে তারা এক আইনজীবীর সঙ্গে দেখা করে। সব কিছু আগে থেকে প্রস্তুত ছিল। অরিন্দমের 2 বিঘা জমির দলিল তৈরি ছিল, শুধু একটা আঙুলের ছাপ আর স্বাক্ষর দেওয়া বাকি ছিল। বন্ধুরা, অরিন্দম সেই ছাপও দিয়ে দেয়, সইও করে ফেলে। এরপর সামনে চলে আসে আইনজীবী, মাঝে অরিন্দম এবং পেছন পেছন সেই 5-6 জন লোক রেজিস্ট্রার অফিসের দিকে এগিয়ে যায়। ওই অফিসেই বসেছিলেন এক তেজস্বিনী মহিলা অফিসার, নাম ছিল অর্চনা সেন। এখানে নামটি আমরা পরিবর্তন করে দিয়েছি। বয়স মাত্র 24 থেকে 25 বছর। তিনি একজন WBCS অফিসার। তার সামনে অনেক কাগজপত্র ছিল। যখন অরিন্দমের পালা আসে, তখন তাকে ভেতরে ডেকে আনা হয়। অর্চনা অরিন্দমের দিকে তাকিয়ে বলে, কেমন আছো অরিন্দম? তোমার জমি বিক্রি করছো কেন? অরিন্দম উত্তর দেয়, ম্যাডাম, অনেক সমস্যা, তাই বিক্রি করছি। অর্চনা বলে, কীরকম সমস্যা? অরিন্দম বলতে থাকে, আর্থিক পরিস্থিতি খুব খারাপ, মাথার উপরে 2 ছোট ছোট বোন রয়েছে, তাই জমি বিক্রি করতে বাধ্য হলাম। এটা শোনার পর সেই ম্যাডাম তার সাইন নিয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। এদিকে অরিন্দম এই সমস্ত কথা সেই ম্যাডামকে বলে ফেলে। ম্যাডাম বলে, অসংখ্য ধন্যবাদ এই সমস্ত কথা আমাকে জানানোর জন্য। তারপর যেই ম্যাডামের সঙ্গে সে কথা বলছিল, সেই ম্যাডামের নাম ছিল সঞ্জনা। সঞ্জনা বলতে থাকে, আচ্ছা, তুমি যে জমি বিক্রি করে দিয়েছো, এতে কি তোমার সব সমস্যা মিটে গেছে? সব টাকা কি তুমি পেয়েছো? তখনই অরিন্দম বলে, সব টাকা পেয়ে গেছি, কিছু বাকি নেই। তারপর সঞ্জনা তার চোখের দিকে তাকান। চোখ থেকে জল পড়ছিল। সঞ্জনা চোখের ইশারায় তাকে বলতে থাকেন, কি হয়েছে? কিন্তু অরিন্দম কোনো উত্তর দিল না। তার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তারপর সে বলে, কিছু না ম্যাডাম, এমনি। সঞ্জনা বলে, ঠিক আছে, তুমি বাইরে যাও। তারপর তিনি জমি কেনার লোকের সঙ্গে কথা বলে। আশ্চর্যভাবে তারাও কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। তাদের মধ্যে 2 জন সেখানে এগিয়ে আসে। সঞ্জনা তাদের দেখে চিনে ফেলেন, কারণ এরা প্রায়ই মাসে 2-4 বার কোনো না কোনো জমি রেজিস্টার করতে তহসিল অফিসে আসে। গত 6 মাসে এটা অনেকবার হয়েছে। প্রায় 14 থেকে 15টা জমি তারা রেজিস্টার করেছে। তারা যখন সামনে আসে, সঞ্জনা বলে, কেমন আছেন আপনি? কত জমি কিনেছেন? তারা বলে, ম্যাডাম, মাত্র 2 বিঘা জমি কিনেছি। কি করব বলুন, ওর কাছে 2 বিঘা জমিই ছিল, তাই তো এতটুকুই কিনতে পারলাম। এমনটা বলে তারা সঞ্জনার দিকে তাকিয়ে হাসতে থাকে। সঞ্জনা আবার জিজ্ঞাসা করলো,
আপনারা টাকা দিয়েছেন তো? তারা বলে, হ্যাঁ ম্যাডাম, পুরো টাকা দিয়ে দিয়েছি। সঞ্জনা বলে, কোনো বকেয়া নেই তো? তারা বলে, আরে না ম্যাডাম, কোনো টাকা বকেয়া নেই, বরঞ্চ ঠিকঠাকভাবে যদি হিসাব করেন দেখবেন আমরাই উল্টো ওর কাছ থেকে কিছু টাকা পাবো। সঞ্জনা ম্যাডাম বলতে থাকেন, ঠিক আছে, তাহলে কাল তোমরা সকলে মিলে অফিসে এসে দেখা করো। পরদিন আবার তারা সকলে অফিসে এসে দেখা করে আর সঞ্জনা ম্যাডাম তাদের ফাইলটি সাইন করে টাইপরাইটারের কাছে পাঠিয়ে দেন। টাইপিস্টরা তা টাইপ করতে শুরু করে, রেজিস্টার হয়ে যায়। বাইরে সবাই আনন্দে মিষ্টি বিতরণ করে, চা নাস্তা করে এবং তারপর গাড়িতে করে বাড়ি ফিরে যায়। এদিকে অরবিন্দু তহসিলের মধ্যে একটি গাছের নিচে গিয়ে বসে পড়ে। গাছের গোড়ায় হেলান দিয়ে বসে থাকে, চুপচাপ কাঁদতে থাকে, ভাবতে থাকে সব কিছু তো শেষ হয়ে গেল, এখন বাড়ি ফিরে কি বলবো, কি করব। এদিকে যারা জমি কিনেছে তারা স্করপিও গাড়ি করে গ্রামে পৌঁছায়। গ্রামে হইচই পড়ে যায়। গ্রামের লোকেরা জানে এই জমি এখন অন্যদের নামে হয়ে গেছে। অরবিন্দর দুই বোন যখন গাড়ি দেখে তারা হতবাক হয়ে যায়। তারা বলে, আমাদের ভাই কোথায়? সবাই চিন্তিত হয়ে পড়ে, কারণ কয়েকদিন ধরেই অরবিন্দ ভীষণ ডিপ্রেশনে ছিল। তার দুই বোন চায়নি যে অরবিন্দ একা তহসিলে যাক, কিন্তু 5-6 জন লোক তাকে গাড়িতে করে জোর করে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের মনটা খারাপ হয়েছিল। তারা তাড়াতাড়ি টেম্পো ধরে তহসিলের দিকে এগোলো। ততক্ষণে অরবিন্দ গাছের নিচে বসে মন খারাপ করে কাঁদছে। দুই বোন এসে তাকে দেখতে পায়, তার পাশে গিয়ে বসে। ভাই, তুই এখানে কেন বসে আছিস? অরবিন্দ নিজের বোনদেরকে দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। দুই বোনও কাঁদতে শুরু করে। শীতল সন্ধ্যা নেমে আসে। তহসিলে এখন আর লোক দেখা যাচ্ছিল না। তারা 2-4 জনই সেখানে বসেছিল। সেখানে বসে থাকা কয়েকজন লোক জিজ্ঞেস করতে লাগলো, তোমরা এখানে বসে আছো কেন? তারা দুই বোন বলল, কি করব, বাড়িতে গিয়েই বা কি করব, আমাদের তো সব শেষ হয়ে গেছে। যে সকল মানুষরা সেই ব্যক্তিদেরকে চিনত তারা অরবিন্দ ও তার দুই বোনকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে গেল। তারপর দুই বোন অরবিন্দকে বলতে লাগলো, ভাই এবার বাড়ি চলো। কিন্তু অরবিন্দ বাড়ি যেতেই চাইছিল না। আরও 1 ঘন্টা কেটে যায়। ঠিক তখনই রেজিস্ট্রার সঞ্জনা সেন নিজের গাড়িতে করে তহসিল থেকে নিজের বাড়ির দিকে ফিরছিলেন। জেলার তহসিল থেকে তার বাড়ি হলো 15 কিলোমিটার দূরে। তখন তার চোখ পড়ে অরবিন্দর দিকে। সে একটি লাল রঙের টি-শার্ট পরেছিল। দূর থেকে তাকে চিনতে পারেন তিনি। ড্রাইভারকে বলেন, ড্রাইভার গাড়ি থামাও। ড্রাইভার গাড়ি থামাতেই উনি গাড়ি থেকে বেরিয়ে আসে। বলতে থাকে, এই ছেলে, তুমি গাছের নিচে বসে আছো কেন? অরবিন্দ ও তার দুই বোন সঞ্জনার গলার আওয়াজ শুনে তার দিকে তাকায় এবং সঞ্জনার দিকে তাকিয়ে তার দুই বোনও কাঁদতে শুরু করে। এদিকে সঞ্জনা অরবিন্দকে দেখা মাত্রই তাকে চিনতে পেরে যায়। সে বলে, কি হলো অরবিন্দ, জমি বিক্রি করার পর তুমি কাঁদছো কেন? কোনো অন্যায় বা বাজেয়াপ্ত হয়েছে তোমার সঙ্গে? ওরা জমি বাজেয়াপ্ত করে নেয়নি তো? অরবিন্দ কিছুই বলে না। তখন তার দুই বোন বলে ওঠে, ম্যাডাম, আমাদের ভাইয়ের কাছ থেকে ওরা জোর করে জমি লিখিয়ে নিয়েছে। সঞ্জনা বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের সব কথা আমি শুনবো। আমি এখন বাড়ি যাচ্ছি, তোমরা কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছো। তারপরে তোমাদের কথা আমি বিস্তারিত শুনবো এবং বোঝার চেষ্টা করব যে আসল ঘটনাটা কি ঘটেছে। এমনটা বলে সঞ্জনা ড্রাইভারকে বলে, ড্রাইভার গাড়ি চালাও। 10 থেকে 15 মিনিটের মধ্যেই সঞ্জনা নিজের বাড়ি পৌঁছে যায় এবং তার 8 ঘন্টার মধ্যেই অরবিন্দ তার দুই বোনকে নিয়ে সেখানে পৌঁছায়। সঞ্জনা অরবিন্দ ও তার দুই বোনকে একটি হলের মধ্যে বসে অপেক্ষা করতে বলে। 8 ঘন্টা পর সে ফ্রেশ হয়ে হলে এসে উপস্থিত হয়। তাদেরকে চা নাস্তা দিতে বলে। তখনই অরবিন্দ বলে, না ম্যাডাম, এসবের প্রয়োজন নেই। সঞ্জনা বলতে থাকে, আরে এই সমস্ত দিকে তুমি কান দিও না, বসো। এবার আমাকে ভালো করে বলো যে আসল ঘটনাটা কি ঘটেছে। কোনো ভয় বা টেনশন ছাড়াই আমাকে সমস্ত কথা বিস্তারিত বলতে পারো। অরবিন্দ চুপ করে থাকে।
তখন তার এক বোন বলে ওঠে, ম্যাডাম, এই লোকগুলো প্রতিদিন আমাদের বাড়িতে আসতো। আজ থেকে 10 বছর আগে আমাদের বাবাকে তারা কিছু টাকা ধার দিয়েছিল। এখন বলে সেই টাকা ফেরত দিতে হবে। আমার বাবা মারা যাওয়ার প্রায় 4 বছর পর এরা এখন এখানে এসে উপস্থিত হয়েছে। এরপর ওরা আমাদের ভাইকে ভয় দেখাতে থাকে, বলে যদি টাকা না দেই তাহলে ওরা আমাদেরকে উল্টোপাল্টা কাজ করবে, হয়তো আমার ভাইকে তারা চিরজীবনের মতো সরিয়ে দিতে পারে। তারা বলে যদি আমরা টাকা না দিই তাহলে আমাদের জমি কেড়ে নেবে। ওরা আমার ভাইকে আমাদের ব্যাপারেও ভয় দেখিয়েছিল, বলেছিল বেশি জোরাজুরি করলে তোর বোনদেরকেও দেখে নেব। এছাড়াও অনেক গালিগালজ করেছিল, অনেক হুমকি দিয়েছিল। এ কথা বলতে বলতে তার বোন কেঁদে ফেলে। সঞ্জনা বলে, কত টাকা ধার নিয়েছিলে? অরবিন্দ উত্তর দেয়, ওরা 10 বছর আগে 1 লাখ টাকা আমার বাবাকে 10 টাকা সুদে ধার দিয়েছিল। এখন সুদে আসলে 20 থেকে 22 লাখ টাকা হয়ে গেছে, তাই আমাকে ওই জমি দিতে বাধ্য করেছে। সঞ্জনা জিজ্ঞেস করে, তুমি কি সত্যি কোনো টাকা নিয়েছিলে? অরবিন্দ বলল, না ম্যাডাম, আমি কোনো টাকা পাইনি। ওরা বলে যত টাকা আমার হিসেবে ছিল ওই জমির নাকি তত দামও হয় না, তাই ওরা আমার থেকে ওই জমিটা জোর করে লিখিয়ে নিল। আমি বাধ্য হলাম। ম্যাডাম, আমার বোনেদের ভয় ছিল, আমি যদি ওদেরকে জমি না লিখে দিতাম তাহলে ওরা আমার বোনের ক্ষতি করতে পারত। আমাদের কেউ নেই, আমরা 3 ভাই বোন থাকি, আমাদের মাথায় বাবা মার ছায়াও নেই। কে আমাদের রক্ষা করবে, কে আমাদের হয়ে রুখে দাঁড়াবে? তারপর সঞ্জনা বলল, চলো, তোমাদের আমি একজন অফিসারের কাছে নিয়ে যাচ্ছি, তার কাছে গিয়ে তুমি এই সমস্ত কথা খুলে বলবে। এমনটা বলেই সঞ্জনা তাদের 2-3 জনকে নিয়ে এসডিএম অফিসে গেল এবং একজন মহিলা এসডিএম এর সঙ্গে কথা বললেন। সেখানে গিয়ে সঞ্জনা সমস্ত ঘটনা বিস্তারিত জানালেন। সেই এসডিএম অফিসার অবাক হয়ে গেলেন তাদের কথা শুনে। তিনি বললেন, এটা তো একেবারে বেআইনি। তখন সঞ্জনা আরও বললেন, আমি যখন থেকে এখানে এসেছি গত 6 মাসে এই লোকেরা এমনভাবে 15 থেকে 16টা জমি রেজিস্টার করেছে। এর আগের 10 বছর ধরে এরা 200 থেকে 250 বিঘা জমি এইভাবে নিজেদের নামে লিখিয়ে নিয়েছে। সে একা না, 5-6 জন পার্টনার রয়েছে তার সঙ্গে। এভাবেই পুরো এলাকার জমি তারা হস্তগত করার চেষ্টা করছে। সঞ্জনা এর আগে অনেকবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বিষয়ে অভিযোগ করেছিল। তিনি চান এর বিরুদ্ধে উপযুক্ত তদন্ত হোক, কিন্তু কেউই এতে কোনো গুরুত্ব দেয় না। তবে যখন কোনো নতুন মহিলা এসডিএম এসেছেন তখন সঞ্জনা তার সঙ্গে এই বিষয়টা আলোচনা করতে চান। এসডিএম বললেন, হ্যাঁ, এটা তো একেবারেই অন্যায়। তারা দুজনে মিলে তখন ডিএম ম্যাডামের কাছে যান এবং সেই দুজন মিলে ডিএম ম্যাডামকে সমস্ত ঘটনা বিস্তারিত জানান। ডিএম ম্যাডাম সমস্ত ঘটনা শুনে বলেন, অবশ্যই এটা অন্যায়। আসলে ডিএম ম্যাডাম আর সঞ্জনা দুজনেই এক ব্যাচের অফিসার ছিল। ডিএম বললেন, সঞ্জনা, কিছু তুমি চিন্তা করো না, এই বিষয়ে আমি উপযুক্ত ব্যবস্থা নেব। সমস্ত প্রমাণ আমি অবশ্যই খুঁটিয়ে বার করব। একবার যদি সমস্ত পাকাপোক্ত প্রমাণ পেয়ে যাই তাহলে এই অন্যায় চিরতরে থেমে যাবে। 2 দিন পর অরবিন্দ তার 2 বোনকে ডাকা হয়। সঞ্জনা এবং এসডিএম আর ডিএম ম্যাডাম 3 জনে মিলে তাদেরকে একের পর এক জেরা করতে থাকে। এদিকে অরবিন্দ অনবরত কাঁদছিল। তখনই সঞ্জনা ম্যাডামের মনে সন্দেহ হয় যে কিছু একটা গোলমাল তো আছেই। তিনি অরবিন্দর নাম্বার টুকে রাখেন, ভাবেন রাতে কথা বলবেন। এদিকে ডিএম, এসডিএম এবং সঞ্জনা 3 জনেই অরবিন্দকে বলতে থাকে, দেখো, তুমি ভয় পেও না, যদি তুমি কোনো দোষ না করো তাহলে তোমার বিরুদ্ধে কোনোরূপ কোনো মামলা করা হবে না। তুমি কেন ভয় পাচ্ছ? তুমি দোষ না করলে তোমার জমি তোমাকে ফিরিয়ে দেওয়া হবে এবং এই সুদ যে ওরা নিয়েছে এটা অবৈধ, এটা কখনোই করা যায় না। এটা শুনে অরবিন্দ খুব ভয় পেয়ে যায় আর বলে, না না, আমি কিছু করতে চাই না, শুধু শুধু ওরা আমার বোনকে ক্ষতি করে দেবে। আমার জমি চাই না, কিচ্ছু চাই না, আমাকে এখান থেকে যেতে দিন। এসডিএম ম্যাডাম বলে, তুমি আমাদের সামনে বসে এতটা ভয় পাচ্ছ,
তুমি বুঝতে পারছো না? তুমি যদি এতটা ভয় পাও তাহলে তোমার বোনেদের কি হবে? তুমি ভয় পেয়ে আজ নিজের জমি তাদেরকে লিখিয়ে দিচ্ছ। ওরা তো তোমার বোনেদেরকে দেখেই নিয়েছে, এরপরেও যদি ওরা তোমার বোনের কোনো ক্ষতি করার চেষ্টা করে তখন কি করবে? এক কাজ করো, তুমি ওদের নিয়ে কোনো চিন্তা করো না, ওদেরকে তুমি এখানে রেখে দাও। শহরে এমন অনেক প্রকল্প আছে যেখানে সেলাই কড়াইয়ের কাজ শেখানো হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। তুমি এক কাজ করো, তোমার বোনদেরকে তুমি এখানেই রেখে দাও, আমি দেখছি ওরা কি কাজ পারে। তারপর তিনি অরবিন্দুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার বোনরা কতদূর পড়াশোনা করেছে? অরবিন্দু বলে, আমার বোনেরা 10ম শ্রেণী পর্যন্ত পড়েছে। তখন এসডিএম ম্যাডাম এবং রেজিস্ট্রার ম্যাডাম বলে, তুমি চিন্তা করো না, আমরা এখানেই ওদেরকে ভর্তি করে নিচ্ছি। ওদেরকে সঠিকভাবে পড়াশোনা শিখিয়ে ওদের মন মতো কাজে আমরা ওদেরকে লাগিয়ে দেব, যাতে ওরা নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। 3জন ম্যাডাম মিলে অরবিন্দুকে সাহস দেন, বোঝান। অরবিন্দু ভয় পেয়ে থাকলেও শেষমেশ সাহস পায় এবং তাদের বিরুদ্ধে কথা বলতে রাজি হয়ে যায়। আর এতটুকুই যথেষ্ট ছিল এসডিএম ম্যাডাম এবং রেজিস্ট্রার ম্যাডামের জন্য। তারপর সেই থানার পুলিশ ইন্সপেক্টরকে কঠোর নির্দেশ দেওয়া হয়, যেভাবেই হোক এই মামলার তদন্ত করো। পরদিন পুলিশ যায় এবং সেই 6 জনকে ধরে আনে। জেরা শুরু হয়। তারা আবার পুলিশকে উল্টো হুমকি দেখাতে থাকে। আর পুলিশের তো এইটুকুই দরকার ছিল, তাদের হুমকির প্রমাণ। তারপর পুলিশ সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে। পুলিশকে হুমকি দেওয়া, বেআইনি সুদের টাকা দেওয়া আর জমি দখল, এই সব অভিযোগে প্রথমে জেলে পাঠানো হয়। তারপর তদন্ত শুরু হয়। তাদের গ্রেপ্তারের পর শহরের সব মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরও বহু লোক তাদের নিজস্ব ক্ষতিপূরণ দাবি করল এবং তাদের জমি ফিরে পেল। তাদের কাছে যখন রেজিস্টার, ডায়েরি, এই সমস্ত কিছু চাওয়া হলো, কাগজপত্র দাবি করা হলো যে তোমরা কাকে কাকে জমি বিক্রি করেছো, কত টাকার সুদে কাকে জমি দিয়েছো, কার কার কাছ থেকে জমি নিয়েছো, তারা ঠিকভাবে কিছুই দেখাতে পারে না। শুধু কয়েকজন মানুষের আঙুলের ছাপ দেখিয়েছিল। দেশে এবং রাজ্যে বহু জমি মাফিয়া আছে যারা ছোটোখাটো জমি এইভাবেই হস্তগত করে ফেলে। এরপর পুরো টিমকে তাদের গ্রেপ্তার করা হলো আর তাদের বিরুদ্ধে মামলা চালানো হলো। অরবিন্দুর বোনেরা 6 মাসের ট্রেনিং কোর্স করলো এবং শহরে একটি সুন্দর জীবন যাপন করলো। তারা এখন সামান্য হলেও উপার্জন করে এবং নিজে আত্মসম্মান নিয়ে জীবিকা নির্বাহ করে। বন্ধুরা, এই কাহিনী আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ বাস্তব চিত্র তুলে ধরে, যেখানে গরিব অসহায় মানুষরা বারবার প্রতারিত হয় আর প্রভাবশালী লোকেরা ভয় দেখিয়ে জোর করে তাদের সব কিছু কেড়ে নেয়। কিন্তু এই কাহিনীর শেষ আমাদের একটা আশার আলো দেখায়। অরবিন্দুর মতো একজন সাধারণ ছেলে যেখানে একটি সাহসী, ন্যায়পরায়ণ ও মানবিক প্রশাসনিক অফিসার সঞ্জনা ম্যাডাম এবং এসডিএম আর ডিএম ম্যাডামের সাহায্য পেয়ে তার জমি ফিরে পেয়েছিল। এই কাহিনী থেকে আমরা এটাই বুঝতে পারি যে সমাজে এখন অনেক প্রশাসনিক অধিকর্তা আছে যারা মানুষের জন্যে কাজ করতে চায়, যারা সত্যের সেবক, যারা মানুষের পাশে দাঁড়ানোকে ন্যায় বলে মনে করে। এই কাহিনী থেকে যে সবথেকে বড় শিক্ষা আমরা পাই তা হলো ভয় নয়, প্রতিবাদী অন্যায়কে রুখতে পারে। যারা অন্যায় করে তাদের বিচার হওয়া সম্ভব যদি কেউ সাহস করে সত্যের পথে চলে এবং সত্য কথা বলে। অরবিন্দু তার জমি হারিয়ে ফেললেও মন হারায়নি এবং সাহস হারায়নি। সে প্রশাসনের সহায়তায় নিজের এবং নিজের বোনের ভবিষ্যৎ গড়ে তোলে। এটি কেবল একটি আইনি লড়াই নয়, এটি ছিল একজন নীরব যুবকের জীবনের লড়াই, অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার কাহিনী। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, ন্যায় বিচার কখনো না কখনো অবশ্যই পাওয়া যায়। শুধু সাহস, সহানুভূতি এবং সৎ মানুষের প্রয়োজন। সঞ্জনা ডিএম ম্যাডাম এবং এসডিএম ম্যাডাম এরা সকলেই ন্যায়পরায়ণতার প্রতিমূর্তি, যারা অরবিন্দুর জীবনে আশার আলো এনেছিল।
তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।